স্বাগত ২১শে সৃজনশীল সন্ধ্যায়। মেধা, মনন ও চর্চার অটুট বন্ধনে আবদ্ধ হয়ে সৃষ্টির নেশায় উন্মত্ত যারা প্রতিনিয়ত নির্মাণ করছেন নতুনত্ব, তাদেরই জন্য আমাদের আজকের আয়োজন ২১শে সৃজনশীল সন্ধ্যা। অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন 7 হর্স সিমেন্টের সিইও সালেহ মুজাহিদ। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন ৮১৮৯৫১১ ও ৮১৮৯৫১২ এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত ২১শে সৃজনশীল সন্ধ্যায়। আপনাকে আমাদের আজকের সন্ধ্যায় আমন্ত্রণ, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আচ্ছা, শুরুতে যে বিষয়টি আমি জানতে চাই সেটা হচ্ছে যে 7 হর্স সিমেন্টের আপনি সিইও হিসেবে আসলে দায়িত্ব পালন করছেন। বেশ একটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, বড় একটি দায়িত্ব পালন করছেন এবং তার সাথে সাথে অনেক চ্যালেঞ্জ যদি বলি, ক্রিয়েটিভের জায়গাটাও যদি বলি, সেটাও কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। একটা কোম্পানির বা একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বের করার সাথে সেটা প্রমোশন থেকে শুরু করে সেটাকে হচ্ছে গিয়ে বাজারে নিয়ে আসা, সেটার সাথে এবং ভোক্তার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত সব কিছুর মধ্যে কিন্তু মার্কেটিং যেমন জড়িত, তেমন হচ্ছে গিয়ে আপনার ক্রিয়েটিভিটিটাও কিন্তু অনেক বেশি জরুরি। নিশ্চয়ই সেই জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে ধরেন আমরা যখন একটা প্রোডাক্টকে সিমেন্ট যে প্রোডাক্টটা সেটা যখন বাজারজাত করি, তখন সিমেন্টের যখন আমরা ব্যাগটা তৈরি করছি বা যে লোগোটা দিচ্ছি, সেটার মধ্যে যদি আকর্ষণ করার কিছু না থাকে, সৃজনশীলতা যদি না থাকে, সেটার মধ্যে যদি একটু নতুনত্ব কোনো কিছু না থাকে, তাহলে ক্রেতার কাছে সেটা আকর্ষণীয় হয়ে ধরা দেয় না। তারপরে আমার সিমেন্ট অন্যদের সিমেন্টের থেকে কেন এটা ভালো, কি এর মধ্যে আছে, সেটাকে ক্রিয়েটিভলি প্রেজেন্ট করা ক্রেতাদের সামনে। রিসেন্টলি আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, সেখানে আমরা দেখিয়েছি যে আপনার আমার সিমেন্টে অ্যালকেলি এবং সালফেট কম থাকার কারণে এটা রডের করোশন করে না। সেটাকে আমরা একটা উইকেটের মতো করে প্রেজেন্ট করেছি, দুইটা স্ট্যাম্প, মাঝখানে একটা রড ক্ষয়ে যাওয়া। সেখানে আমরা বলেছি যে আমাদের সিমেন্টটা ইউজ করলে এরকম বোল্ড আউট হওয়ার ভয় নাই, বেলটা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। একটু ক্রিয়েটিভলি জিনিসগুলোকে প্রেজেন্ট করা। প্রত্যেকটা জায়গায় সিমেন্ট ইটসেলফ ইজ এ ভেরি টাফ প্রোডাক্ট, মানে এটা আপনার একটা বিল্ডিং তৈরি করার জন্য ইয়ে করা, কিন্তু সেখানেও যে একটা জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করা যায় ক্রিয়েটিভলি, সেটা আমরা সবসময় করি যাতে বাজারে ক্রেতারা আমাদের প্রোডাক্টটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখেন। আমরা সবসময় দেখে এসেছি যে সেটা শিল্প ক্ষেত্রে হোক, বাণিজ্য ক্ষেত্রে হোক, ভোক্তা যারা আছে বা দর্শক যারা আছে, অলওয়েজ তারা হচ্ছে ক্রিয়েটিভিটি অনেক বেশি পছন্দ করে। এবং 7 হর্স সিমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা দেখি যে আপনারা সবসময় একটা সৃজনশীলতার মধ্যে থাকেন। সেটা ওই যে আমি বলছিলাম যে প্রোডাক্টটা লঞ্চ করা থেকে শুরু করে প্রমোশনের দিক থেকে এবং সেল করার দিক পর্যন্ত, এবং তার পাশাপাশি ভোক্তাদের কাছে নিয়ে যাওয়া, তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় করা, এই বিষয়টা আসলে কিন্তু ক্রিয়েটিভিটির অনেক বেশি দরকার হয়। একটু ব্র্যান্ডিং সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের ব্র্যান্ডিং এ আমরা যেই কাজগুলো করেছি, যেমন ধরেন প্রত্যেকটা মিডিয়াতে আমরা প্রেজেন্ট থেকেছি, খুব শৈল্পিক উপায়ে প্রেজেন্ট থাকার চেষ্টা করেছি। যেমন ধরেন আমরা যে শপ সাইনগুলো তৈরি করি, সেখানেও একটা ক্রিয়েটিভিটির একটা ছোঁয়া আছে, যেটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট। যেমন আমার ঘোড়ার মাথাটা একটু বের করা, একটু 3D করা, যাতে ক্রেতার চোখটা সহজে আমার সাইনবোর্ডটার দিকে পড়ে, ঘোড়াটার দিকে পড়ে। যখন ধরেন রাস্তায় যেগুলো পুলিশের আপনার যে বক্সগুলো আমরা নিয়েছি, সেখানে ঘোড়াটাকে একটু ইলুমিনেটেড করে দিয়েছি, যাতে রাতে আলোটা পড়লে একটু জ্বলে ঘোড়াটা একটু মানে একটু হাইলাইটেড হয়, এবং সেই ঘোড়াটার মধ্যে একটা আগুনের ব্যাপার আছে, যে ঘোড়াটা আগুনের, মানে সিমেন্টটা অ্যাজ ইট ইজ এ ভেরি টাফ প্রোডাক্ট, আমরা ওই আগুনের ঘোড়ার সাথে জিনিসটাকে রিলেট করার চেষ্টা করেছি, যেহেতু আমারটা 7 হর্স সিমেন্ট। কাজে এই জিনিসগুলোকে রিলেশনশিপ তৈরি করাটা আসলে দ্যাট ইজ দ্য হোল গেম, ক্রিয়েটিভিটি, যাতে ক্রেতারা জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখে। আর এই জায়গা থেকে যদি বলি যে ব্র্যান্ডিং তো আমরা জানলাম, প্রমোশনের দিক থেকে যে একটা প্রোডাক্টের প্রমোশন কিন্তু অনেক বেশি জরুরি, আপনি নিজেও সেটা অনেক ভালো জানেন। তো এই ক্ষেত্রে আসলে কি ধরনের কৌশল আপনারা অবলম্বন করেন, বা এখানেও কোনো ক্রিয়েটিভিটির জায়গা আছে কিনা? এখানে ক্রিয়েটিভিটির অনেকটা ব্যাপার থাকে। যেমন ধরেন যে আমাদের প্রোডাক্টগুলোতে যে সিমেন্টে সাধারণত এন্ড ইউজারের জন্য কিছু থাকে না, আমরা এন্ড ইউজারের জন্য আপনার বিভিন্ন রকম গিফটের ব্যবস্থা করেছি। একটা আপনার যেমন ধরেন তার ইন্টারঅ্যাক্টিভ কুইজের ব্যবস্থা করেছি। গত ওয়ার্ল্ড কাপে আমরা কুইজ রেখেছিলাম। সাধারণত আমাদের টাইপের প্রোডাক্টের জন্য এগুলো খুব বেশি দেখা যায় না আর কি। তো আমরা
সেই জায়গাগুলোতেও মানে আপনার কিছু ক্রিয়েটিভ দেখানোর চেষ্টা করেছি আর কি। আচ্ছা, তো আমরা জানি যে আপনি যে শুরুতেই বলছিলেন যে সিমেন্ট হচ্ছে একেবারে একটা একটা প্রোডাক্ট, হ্যাঁ, যেটা হচ্ছে কি, তো এই শিল্পটা তো আসলে অনেক দিনের, হ্যাঁ, তো কি এই মানে সামগ্রিক যদি বলি যে সামগ্রিক অবস্থাটা কিরকম বাংলাদেশে? বাংলাদেশে এই মুহূর্তে ইট ইজ লিটল বিট টাইট, কারণ আপনার যেহেতু রিয়েল এস্টেটটা একটু স্লো যাচ্ছে, কিন্তু সামনে খুব ভালো একটা সময় আসতেছে সিমেন্টের জন্য, ওভারঅল কনস্ট্রাকশনের জন্য। গভর্নমেন্ট যে পরিমাণ আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক হাতে নিচ্ছে, আপনার যে সেটা যদি আমি বলি যে মেট্রো রেল আসতেছে, তারপরে আপনার পদ্মা সেতু আসতেছে, আপনার কর্ণফুলী সেকেন্ড ব্রিজটা আসতেছে, তারপরে আপনার আসতেছে, সমস্ত রোডগুলো এখন কংক্রিটের হয়ে যাবে এরকম গভর্নমেন্ট প্ল্যান করেছে। প্লাস নানা রকম ডেভেলপমেন্ট, যেমন গভর্নমেন্ট সাধারণ ক্রেতাদের হাতে আজকেও পেপারে এসছে যে তারা অনেকগুলো অ্যাপার্টমেন্ট দিতে যাচ্ছে, 10,000 20,000 অ্যাপার্টমেন্ট তৈরি করছে। তো ওভারঅল সিমেন্টের কনজাম্পশন বাড়বে এবং এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত ভালো বাংলাদেশে। আচ্ছা জি, আচ্ছা, একটা বিষয় একটু আমাকে যদি বলতেন আপনি, যে আমরা সবসময় দেখে এসেছি যে সিমেন্ট শিল্পটা কিন্তু বিশাল একটি বড় শিল্প, এবং এটা আসলে আমাদের কি বলবো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, মানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যে দেখি যে এটা সিমেন্টটা অনেক বেশি জরুরি, একেবারে কিন্তু এটার কিন্তু করা যায় না। তো এই জায়গা থেকে আমরা সবসময় দেখে এসেছি যে সিমেন্টের কারখানা সবসময় হচ্ছে নদীর পাড়ে দেখা যায়। এইটা আপনার কাছে পরিবেশ বান্ধব জায়গাটা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা। না, আমরা যে কাজগুলো করি নদীর পাড়ে তো করতে হয় বিকজ অফ দ্য ট্রান্সপোর্টেশন অফ র ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য ফিনিশ প্রোডাক্ট অনেক জায়গা নদী পথে যায়। আর যদি আপনি পরিবেশ বান্ধব এই কথা বলেন, আমরা যে মেজারগুলো নিই, আমরা যেরকম ডাস্ট কালেক্টর বলে আমরা এক ধরনের ওখানে এমপ্লয় করেছি, যেগুলো আমার প্ল্যান্টটা ডাস্টি হয় না কখনো। আর আমার সিমেন্টের তো কোনো কিছু এমিট করে না নদীতে, এখান থেকে কোনো বর্জ্য যায় না, যাচ্ছে না, কাজে এখানে পরিবেশের দূষণের কোনো স্কোপ আমরা দেখি না আর কি। এবং আরেকটি বিষয় একটু আপনার সাথে শেয়ার করতে পারি যে আমরা সবসময় দেখি সিমেন্টের যে প্যাকেটগুলো হয় অলওয়েজ কাগজের হয়ে থাকে, যাতে এটাকে বর্জ্য হিসেবে মানে কি বলে মানে শেষ মানে ভ্যানিশ করার ক্ষেত্রেও যাতে অনেক বেশি সুবিধাজনক। নট অলওয়েজ কাগজের হয়ে থাকে, কিছু আপনার হয়, রেজিনেরও হয়, সেগুলো আবার রিইউজড হয় বাজারের ব্যাগ হিসেবে নানাভাবে, সেটাও কিন্তু অনেকটাই পরিবেশ বান্ধব। কিন্তু এবার একটু আমরা আসতে চাচ্ছি যে আপনি শুধুই একটা কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন না, তার পাশাপাশি সৃজনশীলতার জায়গা থেকে আরেকটা জায়গা থেকে আপনি নিজে একজন লেখক, গবেষণা করছেন, সেই জায়গা একটু শুনতে চাই যে গবেষণা। আমি বেসিক্যালি লেখালেখি করি অনেকদিন, ছোটবেলা থেকে আমার চর্চা আছে, সেটা আমি এক ধরনের লিখি যেটা মনের ভেতরে ভাব আসে, সেটা কবিতা বলা গেলে কবিতা বলা যাবে, কবিতা না বলা গেলে না বলা যাবে, আমি আমার মতো করে লিখি। আর ধরেন যেগুলো হার্ড অ্যান্ড টাফ লেখা, যেমন আমি বাজেটের পরে লিখেছি, আমি আপনার সামাজিক নিরাপত্তার পরে লিখেছি, আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখি আর কি, সেই জায়গায় আমার এক ধরনের চর্চা আছে লেখালেখি করার। আর ধরেন আমি পড়ালেখা করি, প্রচুর পড়ালেখা করতে আমি ভালোবাসি এখনো, স্পেশালি আমার মিস্টিসিজমের পরে পড়ালেখা করার খুব স্বাচ্ছন্দ্য ফিল করি, আগ্রহ। কারণ আপনার যেমন ধরেন যে সেটা মধ্যযুগের বা তার আগের তো আসলে কোনো লিখিত ফর্ম নাই যে মিস্টিসিজমের পরে, সেটা আমরা যেটা দেখতে পাই বাংলায় আপনার চর্যাপদগুলো, ভাষা যদিও জটিল কিন্তু সেগুলোর ভাব এত সুন্দর, তারা আপনার পুরো গল্পটাকে এমন সুন্দরভাবে তুলে ধরেছে যে সেখান থেকে এক ধরনের শিক্ষা আমরা পাই, এক ধরনের ভাবনা আমরা পাই। যে একটা কবিতার মধ্যে আছে যে সবর বালিকা সে পাহাড়ের উপরে বসবাস করে, সে ময়ূরপুচ্ছ মেলে আছে, তার গলায় মালা, এই যে সুন্দর বর্ণনা। আর একটা কবিতা আছে যে ডম্বিনী, মানে এক ধরনের নিম্ন শ্রেণীর মহিলা, তুমি শহরের ওপারে একটা ছোট্ট কুড়ে ঘরে বসবাস করো, সেখানে ব্রাহ্মণরা তোমাকে ছোঁয়ার চেষ্টা করে অথচ তোমাকে ছুতে পারে না, আমি তোমার সাথে নৃত্য করব পদ্মের উপরে, আমি তোমাকে সাঙ্গা করব, মানে বিয়ে করব, আমি তোমার সাথে, তুমি আমার সেই নৈরাত্তা দেবী হবা, মানে এই ধরনের যে সুন্দর সুন্দর করা। এইটা বেসিক্যালি এটা পড়া শুরু করেছি যখন আমি লালনের পরে
লালন ফকিরের পরে পড়া শুরু করলাম, তখন দেখলাম যে উনি অনেক কিছু দ্বারা ইনফ্লুয়েন্সড। একটা হলো বৌদ্ধ সহজিয়া মত দ্বারা ইনফ্লুয়েন্সড, সেটা বৌদ্ধ সহজিয়া থেকে সেটা বৈষ্ণব সহজিয়াতে এসে ঠেকেছে। তো ওই বৌদ্ধ সহজিয়া বোঝার জন্য আমি চর্যাপদ পড়া শুরু করলাম। আবার লালন ফকিরের গান বুঝতে যে আমি সুফিজমের পরে বাংলায় মুসলিম সুফিরা কিভাবে এসছে, কার কিরকম লেখা ছিল, সেইটা পড়তে 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 আপনার লালন ফকিরের লেখাগুলোর যে আপনার দার্শনিক যে অনুভূতিগুলো, যে ইয়েগুলো, সেগুলো সম্পর্কে আমি মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করা শুরু করলাম। যেমন ধরেন কিছু কিছু গানে আছে উনি আপনার সব ধরনের মতবাদ দিয়ে একটা মিক্সড জায়গা, একটা অদ্ভুত সামঞ্জস্য তৈরি করছিলেন। সেটা আপনার মুসলিম সুফিদের যদি কথা বলেন, সেখানে উনি বারবার বলছেন যে তুমি যদি ইয়েতে নবীকে চিনতে চাও তাহলে তুমি মনে মনে মক্কায় যাও, আর যদি হজ করো, মক্কায় যে হজ করার দরকার নাই, তোমার হৃদয়ে যে মক্কা আছে সেখানে তুমি আগে হজ করো। মানে এই একই ভাবধারা কিন্তু আপনার, আমি যদি মধ্যযুগে বলি, আপনার বাংলায় সুফিরা তো আসছে বেসিক্যালি আপনার পারস্য থেকে, টার্কি থেকে বা ইরান থেকে সুফিরা আস্তে আস্তে এদিকে আসছে। সেটা আপনার শাহজালাল বা শাহপরান বা এদিকে খান জাহান আলী, উনরা কিন্তু ইসলাম প্রচার করছে। তো সেই সময়ে বাংলাদেশ খুব নিম্ন মানে যারা একদম ছোট জাতের ছিল, ওই হিন্দুরা কিন্তু মুসলমান হয়েছে। অনেক কিছু আপনার কাছ থেকে জানার আছে, কিন্তু আমরা এই জায়গা থেকে আপনার কাছ থেকে জানবো ছোট্ট একটা বিরতির পর এসে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল 7 হর্স সিমেন্টের সিইও সালেহ মুজাহিদের সাথে। সময় হলো ছোট্ট একটি বিরতির, এক্ষুনি ফিরছি 21-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের 21শে সৃজনশীল সন্ধ্যার অতিথি 7 হর্স সিমেন্টের সিইও সালেহ মুজাহিদকে সাথে নিয়ে। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। বিরতিতে যাবার আগে বলেছিলাম যে ওই জায়গা থেকে আসলে শুরু করব। এই যে লালন চর্চা করতে গিয়ে আপনি বিভিন্ন বিষয় আসলে উদ্ঘাটন করলেন, সুফিবাদ বলি, বৌদ্ধর যে আপনি কথা বলছিলেন, কিভাবে এদেশে যে মানে ধর্ম ইসলাম চর্চা হলো, ধর্মের যে লোকগুলো আসেন তাদের যে বিষয়গুলো হলো, এটাও একটা জায়গা আমি মনে করি যে সৃজনশীল একটা জায়গা যে আপনি চর্চা করছেন। এটা আসলে কবে থেকে আপনার ভেতরে শুরু হলো আগ্রহ? আসলে ছোটবেলা থেকে আমি একটু ভবঘুরে টাইপের, মানে আমার কাছে ঘুরে বেড়াতে ভালো লাগতো। আমি লালনের আখড়ায় যাই হলো যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি যে গানগুলো শুনি সেই গানগুলো আমাকে উদ্বুদ্ধ করে। যেমন একটা গানের কয়েকটা লাইন যদি আমি বলি, খাঁচাড়ালা পড়লে ধসে পাখি আর দাঁড়াবে কিসে। তখন আমার মনে হলো পাখিটা কি, খাঁচাটাই বা কি। মানে আসলে তো এটা বলা হচ্ছে আমার যে পরমাত্মা, জীবাত্মার উপরে যে আছে মানুষ শরীরে, আমার শরীরটা যে খাঁচা, এখন খাঁচা যদি ধসে পড়ে তাহলে আমার পাখি কোথায় যে দাঁড়াবে। আমার যখন আমি 40 পার হই তখন আমার মৃত্যু চিন্তা অনেকটা আমাকে এক ধরনের তাড়না দেয় যে আমি মৃত্যুর পরে কোথায় যাব। তো তখন এই বিভিন্ন রকম সুফিরা, আমরা শরীয়তে যেভাবে নামাজ পড়ি ইয়ে করি, মারেফতটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখে। সেখানে আপনার যেমন লালনের ইয়েতে যে উনি বলছেন যে মরার আগে মরে যাও, মানে জিন্দা যদি মরতে পারো তাহলে তুমি আসলে বেহেশত বলো দোজক বলো যা আছে সেটা তুমি দেখে ফেলতে পারবা। মানে আত্মশুদ্ধি, মানে আপনার আত্মদর্শন বা আপনার তত্ত্ব দর্শন আমরা যেই বলি না কেন, সেই জিনিসগুলো আসলে সেগুলো পড়তে পড়তেই এগুলোর প্রতি আগ্রহ। এবং আমি আসলে বাউন্ডুলে, আমি ভবঘুরে টাইপের মানুষ, ভেতরে একটা বাউল বাস করে, সেটাই আর কি এভাবে প্রকাশিত হচ্ছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি যে জায়গাটা জব করছেন, আপনার পেশাগত জায়গাটা থেকে আর আপনার মানসিক যে জায়গাটা হচ্ছে, দুটো একদম ডিফারেন্ট একটা বিষয়। এক হচ্ছে আপনি একটা কোম্পানির সাথে আছেন, বিশাল বড় একটা দায়িত্ব পালন করছেন, সেখানে আপনাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আবার আরেকটা জায়গা থেকে এই যে সৃজনশীল একটা জায়গায় গান পছন্দ করেন, এগুলো চর্চা করছেন, কনফ্লিক্ট করে কি কখনো, বা মনে হয় যে একটার জন্য আপনি আরেকটাকে সময় দিতে পারছেন না, বা আপনার আত্মশুদ্ধির জন্য যে কাজটি করছেন সেটাতে অনেক সময় হতে হচ্ছে না? মানুষের তো দ্বৈত, মানে মানুষ এখানেই তো আসলে পরমাত্মা। মানুষের ক্ষমতা অসীম, মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। সে একটা জায়গায় থেকে ইচ্ছা করলে, এখন আমি মিশরেও যেতে পারি আমার চিন্তা দিয়ে, আমি সবকিছু এক জায়গায় বসে করতে পারি। আমি যখন যেটা করি সেটা মন দিয়ে করি,
সেখানে আমার সৃজনশীলতাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি, এটাতে আমার খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা, তো এই চর্চা করতে করতে বা বিভিন্ন বিষয়গুলো আপনি দেখতে দেখতে নিজের ভেতরে আসলে যে কেমন একটা বিষয় তৈরি হয়েছে যে এই যে আপনি লালন চর্চা করছেন, এর সাথে সাথে আরো অনেক বিষয়গুলো দেখছেন, আমাদের বাঙালি কালচার বা বাঙালি যে গানগুলো, হয়তো ভবিষ্যতে হতে পারে লালন থেকে আপনি আরো কিছু হয়তো গভীরে যেতে চান বা আরো কিছু জানতে চান, সেই জায়গাটা আসলে নিজেকে কি আসলে হচ্ছে কি যে আমি যখন আমার ভেতরে, প্রত্যেকটা মানুষেরই সুকুমার কিছু বৃত্তি থাকে, যেমন আমি গান শুনতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি, সেগুলো আমি যা লিখি সেটা কবিতার মতো এক ধরনের হয়, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে পারি। আমরা অনুষ্ঠান শেষে অবশ্যই আপনার কাছ থেকে একটা কবিতা আবৃত্তি। আপনার জিনিসটা এরকম যে আমরা মানে ওই যে জায়গাটা, মানে আমি গভীরতা যখন নিজে একা একা ভাবি, একটা মানে চিন্তা করি যে আজকে আমি এখানে আছি, এইটা সত্য, কিন্তু আমি গতকাল ছিলাম যেখানটায় সেটাও সত্য, কালকে যেখানে যাব সেটাও সত্য। এই যে কাল